হরমুজ প্রণালী কিন্তু ইরানের অংশ নয়। হরমুজ প্রণালী হচ্ছে আন্তর্জাতিক জলপথ। কিন্তু আজকে ১ মাস পরে দেখেন যে যুদ্ধ তো কোনো কূল কিনারায় হচ্ছেই না, এবং বরঞ্চ এটার বিস্তৃতি লাভ করেছে। প্রাণহানির দিক দিয়ে ইরানের কিন্তু বিরাট ক্ষতি হয়েছে, এবং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গুলোর উপরে, তাদের ইউনিভার্সিটি, তাদের রিসার্চ ল্যাবস এর উপরে বহুত ক্ষতি হয়েছে। ইরাকে যখন আক্রমণ করা হয় তখনও প্রায় ২ লক্ষের উপরে সৈন্য, এবং এবার প্রায় ৬ মাস ধরে আপনার সৌদি আরবিয়াতে প্রিপারেশন হয়েছে। প্রায় ১ ডজন ১০ বাংলাদেশ সহ ১ ডজন রাষ্ট্র সেখানে পার্টিসিপেট করেছিল। নেতানিয়াহুরও বেঁচে থাকার জন্য এই যুদ্ধে জয়টা একটা, উনি এই যুদ্ধকে একটা অজুহাত হিসাবে দাঁড় করছেন। চর্চা সংলাপে আজকের অতিথি অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ও নিরাপত্তা বিশ্লেষক ইশফাক এলাহি, যিনি বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা কথা বলবো ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের প্রায় ১ মাস হতে চলল। যুদ্ধের ভবিষ্যৎ কী এবং বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। জনাব ইশফাক এলাহি, ইরান যুদ্ধের গতি প্রকৃতি কি দেখছেন? আপনি ঠিকই বলেছেন যে আজকে তো ১ মাস পার হয়ে গেল। ৪ সপ্তাহ পার হয়ে আজকে ৫ম সপ্তাহের শুরু। তো যুদ্ধ, সব যুদ্ধই শুরু হয় উইথ অ্যান এক্সপেকটেশন যে অতি শীঘ্রই আমি একটা ফলাফল পেতে যাচ্ছি। তো এটারও প্রথমে যখন ট্রাম্প সাহেব যখন যুদ্ধ শুরু করলেন, বা ইসরায়েল ইসরায়েলি বরঞ্চ চাপিয়ে দিল ট্রাম্পের উপরে, তো তখনও বলেছিলেন ২-১ সপ্তাহের মধ্যে আমরা শেষ হয়ে আসবে, এবং অ্যাকচুয়ালি দ্বিতীয় সপ্তাহে বলেছিলেন যে প্রায় ৯০% তাদের যে আক্রমণের ক্ষমতা সেটা ধ্বংস হয়ে গেছে। এবং সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছিল যে প্রথম প্রহরেই উনি অ্যাকচুয়ালি ইসরায়েলি আক্রমণে ইরানের যে রাষ্ট্রীয় সর্বোচ্চ ধর্মীয় এবং রাজনৈতিক নেতা আলী খামেনিকে হত্যা করা হয়েছিল, এবং তার সঙ্গে ওই সময় আপনার একটা আলোচনায় যারা বসেছিলেন শীর্ষস্থানীয় প্রায় ডজন খানেক সামরিক কর্মকর্তা নিহত হয়েছিলেন গত ২৮শে ফেব্রুয়ারি। আজকে ২৯শে মার্চ। তো এখন সব যুদ্ধই শুরু হয় যে একটা প্ল্যান যে আমরা কিছুদিনের মধ্যে একটা রেজাল্ট পেয়ে যাব। যে ধরনের ঘটনা ঘটেছিল ইউক্রেনের ক্ষেত্রে, পুতিন সাহেব ভেবেছিলেন যে ওভার দ্য উইকেন্ড উনি যুদ্ধ শেষ করে ফেলবেন, এবং অ্যাকচুয়ালি প্রথম দিনই উনার সৈন্যরা ওদের রাজধানী, ইউক্রেনের রাজধানী কিভে ঢুকে পড়েছিল। আজকে দেখেন ৪ বছরের উপর হয়ে গেল যুদ্ধ চলছে, লক্ষাধিক নিহত এবং হতাহত, এবং সমগ্র রাশিয়ার বলা যায় যে একটা সুপার পাওয়ার আজকে পর্যুদস্ত, এবং একইভাবে ইউক্রেন একটা ধ্বংসের দ্বার প্রান্তে। কিন্তু যুদ্ধের কোনো সমাপ্তি হচ্ছে না, এবং বরঞ্চ বলা যায় যে গত ৩ বছর ধরে একটা ইয়ে চলছে, একই সীমান্তের কোনো পরিবর্তন নাই, লোকক্ষয় এবং আর্থিক ক্ষতি হচ্ছে। একইভাবে এই যে এই যুদ্ধটা প্রথম সপ্তাহে গেল, দ্বিতীয় সপ্তাহতেই উনি ভেবেছিলেন যে যুদ্ধ সমাপ্তির পর্যায়ে, কিন্তু কতগুলো বড় ভুলই হয়ে গেছিল। প্রথমে যে যুদ্ধটা শুরু হয়েছিল, উনার টার্গেট উনি বলেছিলেন যে চিরতরে ইরানের যে আণবিক শক্তির আণবিক অস্ত্র তৈরির যে সক্ষমতা সেটা চিরতরে বন্ধ করে দিতে হবে, এবং একইভাবে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, বরঞ্চ সব ক্ষেপণাস্ত্র তৈরি করা এবং তার মজুদ এবং তার ব্যবহারের যে সক্ষমতা তিনি গুড়িয়ে দিবেন। এবং একই সঙ্গে যে ইরান যে বিভিন্ন তার যে প্রক্সি বলা হয়, অর্থাৎ তার পক্ষ হয়ে যারা বিশ্বের, বিশেষ করে ইয়েমেনের হুতি এবং গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহ হ্যাঁ, হিজবুল্লাহ সহ বিশ্বের নানা জায়গায় যে ওনাদের দৃষ্টিতে যে ইরানের যে তার আইডিওলজি এবং তার তাদের দৃষ্টিতে যে
টেরোরিস্ট অ্যাক্টিভিটি যেগুলো হচ্ছে এগুলো চিরদিনের জন্য বন্ধ করতে হবে। এবং সেই সঙ্গে উনি একটা উপসংহারে যেটা ইয়ে ছিল, লক্ষ্য ছিল, এবং যেটা আসলে প্রথম লক্ষ্য ছিল যে রেজিম চেঞ্জ। উনি ভেবেছিলেন যে এই রেজিম চেঞ্জটা হয়ে যাবে, এবং রেজিম চেঞ্জের জন্য উনি বলেছিলেন যে ওনারা এই যে আক্রমণটা করবেন এর ফলে ইরানের যে সরকার বিরোধী যে শক্তিগুলো আছে তারা দাঁড়িয়ে যাবে এবং একটা রেজিম চেঞ্জ হবে। এবং সেই জন্য একের পর এক ওনারা কিন্তু আহ, এই যে যারা those who matters in the policy তাদেরকে হত্যা করা তাদের টার্গেট ছিল। কিন্তু আজকে 1 মাস পরে দেখেন যে যুদ্ধ তো কোনো কুল কিনারায় হচ্ছেই না, এবং বরঞ্চ এটার বিস্তৃতি লাভ করেছে, যেটা শুধুমাত্র ইরান বনাম আহ, ইসরায়েল আমেরিকার যে যুদ্ধটা ছিল, এখন সেখানে মনে হচ্ছে যে বিভিন্ন উপসাগরীয় শক্তিগুলো জড়িয়ে পড়ছে, কেউ স্বেচ্ছায়, কেউ অনিচ্ছা সত্ত্বেও। এবং এই যে যে রেজিম ওনার আণবিক শক্তি, আসলে উনি গত বছর যে অপারেশনটা হয়েছিল জুন মাসে তখনই বলেছিলেন যে আণবিক শক্তি স্থাপনাগুলোকে উনি অবলিটারেট, ওনার ভাষায়, ট্রাম্পের ভাষায়, যে উনি অবলিটারেট করে ফেলেছেন। কিন্তু সেটা দেখা যাচ্ছে যে যদিও বিভিন্ন ফ্যাসিলিটিস গুলো তখনও আক্রমণ হয়েছিল, সেগুলোতে আবার আক্রমণ চলছে, এবং বিশেষ করে নিউক্লিয়ার ইউরেনিয়াম এনরিচমেন্ট যে স্টক গুলো আছে সেটা মনে হচ্ছে এখন পর্যন্ত তাদের সেখানে পৌঁছতে পারেনি। গভীর ইরানের বিভিন্ন স্থানে সেগুলো ছড়িয়ে আছে এবং সেগুলো আক্রমণ চলছে। ইতিমধ্যে যেটা হয়েছে, ইরান জানে যে সে সামরিক শক্তিতে বলিয়ান নয়, ওদের সামনে কিছুই করতে পারবে না। সেই জন্য যেটা আমরা বলি যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, একটা অসম যুদ্ধের ট্যাকটিক্স তারা গ্রহণ করেছে, যে তারা যুদ্ধটাকে দীর্ঘায়িত করছে, এবং যারা মধ্যপ্রাচ্যের যেসব শক্তি তাদের মার্কিন যুক্তরাষ্ট্রকে আশ্রয় শাস্ত্র এবং তাদের সহযোগিতা করেছিল সেগুলোর উপরে তারা আক্রমণ বজায় রেখেছে। এখন পর্যন্ত সে আক্রমণ চলছে। তবে এখন পর্যন্ত যেটা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে যেটা কষ্টকর, মানে যেটা দুঃসাধ্য, সেটা হচ্ছে যুদ্ধ যত দীর্ঘতর হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের সামরিক শক্তি থাকা সত্ত্বেও তাদের যে আভ্যন্তরীণ যে জনমত সেটা ক্রমশই কিন্তু এর বিরুদ্ধে চলে যাবে। ইশফাক ভাই, এই প্রসঙ্গেই বলি যে আজকের সংবাদ মাধ্যমে এসেছে ৮০ লাখ মানুষ গত দুদিনে এই যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে, এবং নো কিং এই স্লোগান দিয়ে, অর্থাৎ ট্রাম্পকে একজন রাজা হিসাবে গণ্য করে বলেছে যে আমরা এই রাজা চাই না, আমরা গণতন্ত্র চাই, গণতান্ত্রিকভাবে দেশ শাসিত হবে, গণতান্ত্রিকভাবে সিদ্ধান্ত পরিচালিত হবে। এবং তারা মনে করে যে ডোনাল্ড ট্রাম্প এককভাবে, স্বেচ্ছাচারীভাবে এই যুদ্ধটা চাপিয়ে দিয়েছে আমেরিকার জনগণের মতামতকে উপেক্ষা করে। হ্যাঁ, এটা তো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই ট্রাম্পের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে একটা বিরাট জনমত ছিল। এর আগেই আমরা বিশেষ করে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছিলাম যে এই ধরনের একক সিদ্ধান্তের বিরুদ্ধে, বিশেষ করে ইরানের বিরুদ্ধে ওনারা যে প্রচারণা চালিয়েছিলেন তার বিরুদ্ধে একটা তীব্র জনমত রয়েছে। তবে এটাও সত্যি যে মার্কিন যুক্তরাষ্ট্রে রিপাবলিকান পার্টির ক্ষমতায় আছে, এবং কংগ্রেসে সর্বশেষ যে ভোটাভুটি হয়েছে সেখানে অত্যন্ত সামান্য মার্জিন হলেও ট্রাম্পের সেই যুদ্ধ চালিয়ে যাওয়ার বা মিলিটারি অপারেশন শর্ট অফ ওয়ার তারা সেই ক্ষমতা তারা দিয়েছে, এবং উনি এডিশনাল স্যাংশন, টাকা পয়সার স্যাংশন পেয়েছেন। এবং ইউরোপের নানা দেশে, বিভিন্ন মুসলিম দেশে এই যুদ্ধের বিরুদ্ধে যথেষ্ট জনমত আছে। আমরা বাংলাদেশেও জানি, এবং ভারত, পাকিস্তান সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তো অবশ্য জনমত বোঝার উপায় নেই। তবে সরকারগুলো যথেষ্ট ব্যতিব্যস্ত আছে, কারণ তাদের মেইন যে অর্থনৈতিক এগুলোর উপরে তারা আক্রমণ হচ্ছে। তবে এটাও সত্যি যে ইরানের যে আক্রমণ, আপনি যে ইউ সি দেয়ার আর লট অফ মিস ইনফরমেশন, সেটার ভিতরে যে আমরা দেখতে পাই যে ইরানের আক্রমণগুলো হচ্ছে একটা
অতটুকু একিউরেট ওয়েপন্স তাদের কাছে নাই। একটা বিরাট বেসের, হয়তো বেসের কোনো এক অংশে সেটা পড়ছে, ক্ষতি হতেও পারে, নাও হতে পারে। জনসংখ্যার দিক দিয়ে মানে প্রাণহানির দিক দিয়ে ইরানের কিন্তু বিরাট ক্ষতি হয়েছে, এবং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গুলোর উপরে, তাদের ইউনিভার্সিটি, তাদের রিসার্চ ল্যাবস এর উপরে বহুত ক্ষতি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র করেছে কি, তাদের আইদার তাদের যে অফেন্সিভ ওয়েপন্স গুলো এবং লোকজনকেও সরিয়ে নিয়েছে সাইপ্রাসে, আপনার দিয়াগো গার্সিয়াতে, ইউরোপের ফ্রান্সে, স্পেনে তারা তাদের অপারেশনে, মার্কিন যুক্তরাজ্য থেকেও, যুক্তরাজ্যের এয়ারফিল্ডস গুলোকে তারা ব্যবহার করছে, যেগুলো এখন পর্যন্ত তাদের মিসাইলের আওতায় আসে নাই। আরেকটা যেটা হতে যাচ্ছে যে তারা একটা ল্যান্ড অপারেশন, মার্কিন যুক্তরাষ্ট্র ল্যান্ড অপারেশনের প্ল্যান করছে এই হরমুজ প্রণালীটাকে, যেহেতু এটা একটা রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে আপনার ইরানের হোল্ড, সেটা থেকে বেরিয়ে আসার জন্য তারা দুটা অপারেশন এখানের জন্য অন্তত মুখে বলছে, করবে কিনা জানি না। এক হচ্ছে যে তাদের যে মেইন আইল্যান্ড আছে, খার্জ আইল্যান্ডটা, খার্গো বলে, এটা হচ্ছে কুয়েতের কাছাকাছি, একদম সাতিল আরবের অববাহিকার মুখে একটা ছোট্ট দ্বীপ, কিন্তু সেই দ্বীপটাতেই কিন্তু সেখান থেকে ইরানের প্রায় 90% তেল ওখান থেকে পারস্য উপসাগর দিয়ে বেরিয়ে যায়। কারণ ওটাকে যদি তারা, ইতিমধ্যে তারা ওখানে বিমান আক্রমণ করে তার এয়ারফিল্ডটাকে ধ্বংস করেছে, ওখানে যে মিলিটারি ইনস্টলেশন যেগুলো ছিল সেগুলো তারা বেশ অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী, ইসরায়েলের বিমান বাহিনী। এখন সেখানে কথা হচ্ছে, সেখানে হয়তো ওই যে তাদের মেরিন ফোর্স যেটা আসতেছে, এখন পর্যন্ত তারা ভারত মহাসাগরে আসছে, ওখান থেকে আরব সাগরে যখন আসবে আনাদার এক সপ্তাহ লাগবে। আর আরেকটা হচ্ছে 82nd এয়ারবোর্ন ডিভিশন, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের তারা তৈরি আছে, প্রায় 10,000 সৈন্য সেখানে আসবে। তো তাদের সেটা যদি করে, তাদের একটা হবে খার্গ আইল্যান্ডটা দখল করবে, আর এই যে স্ট্রেইট অফ হরমুজের দুইটা, একটা বড় দ্বীপ আর একটা ছোট দ্বীপ আছে, এগুলো এখনো ইরানের কন্ট্রোলে। এগুলোতে ইতিমধ্যে কিন্তু বিমান আক্রমণ চলছে, 24 ঘন্টার বিমান আক্রমণ চলছে। সেগুলোতে যেসব পজিশন আছে সেগুলো তারা এরপরে ওগুলোকে দুর্বল করার পরে তারা সেখানে হয়তো ওই যে শিপটা আসছে, ওখানে 1500 মেরিন আছে, ওখানে এয়ারক্রাফটও আছে, ওই একই জাহাজের উপরে সেগুলোতে অ্যাটাক করবে। এই প্রসঙ্গে আরেকটু আপনাকে যোগ করি, সেটা হচ্ছে যে সমর বিশেষজ্ঞরা বলছেন যে এই ডোনাল্ড ট্রাম্প যে 10,000 20,000 সৈন্য পাঠিয়ে ইরানি স্থলভাগ দখল করে নেবে, এটা সম্ভব না। সেখানে অন্তত 10 লাখ সেনা পাঠাতে হবে, এবং এটা তো অসম্ভব, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের মোট সেনা সংখ্যা হচ্ছে 13 লাখ, তার মধ্যে 10 লাখ সেখানে পাঠানো কোনোভাবেই সম্ভব নয়। মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইরানের মূল ভূখণ্ড কিন্তু যাওয়া সম্ভব নয়, কিন্তু যেটা এটা হবে সেটা এয়ারবোর্ন অপারেশনস হতে পারে। সেটা হচ্ছে কিছু সময়ের জন্য আপনার খার্গ আইল্যান্ড, আমি আপনাকে বললাম খার্গ আইল্যান্ড এবং স্ট্রেইট অফ হরমুজটা, হরমুজের যে দুইটা ছোট ছোট দ্বীপ আছে এবং তার পাশে যে কোস্টাল এরিয়া আছে, এটাকে দখলে নিয়ে এই জাহাজের চলাচলগুলোকে ঘুরে দেওয়া এবং ইরানের অর্থনীতিকে দুর্বল করা, এটা একটা প্রপোজাল হতে পারে। এটা অ্যাগেন আমি বলছি যে রেজাল্ট ক্যান বি ক্যান গো আইদার ওয়ে। আপনি এখন পর্যন্ত দেখেন যেভাবে উনি চেয়েছিলেন সেটা হয়নি। তবে ইরানের মূল ভূখণ্ডের জন্য তো আপনার ইরান থেকে 1/4 সাইজ হচ্ছে ইরাকে যখন আক্রমণ করা হয় তখন প্রায় 2 লক্ষের উপরে সৈন্য, এবং এবার প্রায় 6 মাস ধরে আপনার সৌদি আরবিয়াতে প্রিপারেশন হয়েছে, প্রায় 1 ডজন 10 বাংলাদেশ সহ 1 ডজন রাষ্ট্র সেখানে পার্টিসিপেট করেছিল। কিন্তু এখন তো সেটা নয়। যদি হতে পারে, আমি যেটা বলছি, উনি যে ভয়টা দেখাচ্ছেন, 82nd এয়ারবোর্ন ডিভিশনস দিয়ে প্যারাশুট দিয়ে ওই বা হেলিকপ্টার গুলোকে নিয়ে আসা হচ্ছে, হেলিকপ্টার দিয়ে উনি ড্রপ করবেন, আর এই কার্গ আইল্যান্ডের মুখে স্টেট অফ হরমুজের মুখে উনি প্রতিবন্ধকতা সরিয়ে দিবেন। তবে আরেকটা জিনিস এর মধ্যে এসে গেছে যে হুতিরা থ্রেটেন করছে কিছু, ইতিমধ্যে তারা অতীতেও করেছে, এখনো করেছে, তারা ডিফারেন্ট ওই ইরানের সাপ্লাই করা মিসাইলস গুলো দিয়ে তারা দক্ষিণ থেকে আপনার ইসরায়েলের উপরে আক্রমণ করছে। এগুলো যাচ্ছে আপনার সৌদি আরবের উপর দিয়ে যাচ্ছে, এবং তারা ইচ্ছা করলে
ওই আরেকটা যে বাবেল মান্ডে প্রণালী আছে, ওটা ইয়েমেন এবং ইয়ের আফ্রিকার ইস্ট কোস্টের কাছে, ওটাও খুব খুব কনস্ট্রিক্টেড এবং এখানে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এবং এই জন্য কিন্তু আপনার আরেকটা এয়ারক্রাফট ক্যারিয়ার সেখানে এখন এই মুহূর্তে লোহিত সাগরে আছে, সেটা বেরিয়ে আসতেছে। এটা মানে যুদ্ধের আরেকটা পর্যায়ে হতে পারে। একই সময় দেখেন আপনার দক্ষিণ লেবানন কিন্তু হেজবুল্লাহকে নিশ্চিহ্ন করার প্ল্যানের, ও তারা দক্ষিণ লেবাননের প্রায় দক্ষিণে অনেকটা জায়গা তারা দখল করেছে। লিতানি রিভার বলে একটা নদী আছে, ছোট্ট নদী, সেটা দক্ষিণে, এটা তারা দখল করেছে। কয়েক হাজার মানুষ ইতিমধ্যে মারা পড়েছে সেখানে, ঘর বাড়ি ধ্বংস হচ্ছে এই যুদ্ধ। এতে আবার লেবাননের যে সরকার আছে তার আবার একটা টেসিট সাপোর্ট, যেটা বলে নীরব সমর্থন আছে, কারণ তারাও চায় না যে তাদের এলাকায় হিজবুল্লাহ থাকুক। হিজবুল্লাহ এরা প্যালেস্টিনিয়ান সমর্থক বাইরে থেকে আসছে এবং তারা তারা এখানে যে অস্ত্রশস্ত্র নিয়ে বিরাট ঘাঁটি করেছে, এটা লেবানন মনে করে যে তার নিজের সভরেনিটির জন্য একটা বিরাট থ্রেট। কিন্তু ইসরায়েলের ক্ষয়ক্ষতিও তো কম হয়নি। ইসরায়েল যেমন, হ্যাঁ, ক্ষয়ক্ষতি হচ্ছে এবং ইসরায়েলের জনগণ এখনো এটার সমর্থনে আছে। তবে এক অংশ বলছে যে এটা এই যুদ্ধটাও মানে ইরানের রেজিম চেঞ্জ যেটা যেটার প্রতি সমর্থন আছে, কিন্তু নেতানিয়াহুরও বেঁচে থাকার জন্য এই যুদ্ধে জয়টা একটা, উনি এই যুদ্ধকে একটা অজুহাত হিসাবে দাঁড় করছেন। এই ব্যাপারেও ইসরায়েলের এক অংশের এটা তারা প্রতিবাদ করেছে। তবে এখন পর্যন্ত তাদের ক্ষয়ক্ষতি এমন পর্যায়ে যায় নাই যে তাদের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। কারণ এই মুহূর্তেও আমি আপনার এই জয়েন করার আগে আমি দেখছিলাম যে তেল আবিব থেকে 24 ঘন্টা ইসরায়েল কিন্তু মনে করেন একটা খুব ছোট দেশ কম্পেয়ার টু আমাদের ইরান বা অন্য দেশ, হ্যাঁ আমাদের ইরান বাংলাদেশেরও প্রায় 5 ভাগের 1 ভাগ, মানে চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রাম আর কুমিল্লা নোয়াখালী মিলে যতটুকু অংশ চিন্তা করেন ওইটুকু অংশ, এবং জনসংখ্যা হচ্ছে আপনার 1.5 কোটি। ওকে, এবং কিন্তু অত্যন্ত কম্পেয়ার টু মিডল ইস্ট অত্যন্ত ঘন বসতি। এর মধ্যে 1.5 কোটি, এর মধ্যে আপনার শহর আছে, এয়ারফিল্ড আছে, নিউক্লিয়ার স্থাপনা আছে, আপনার ইন্ডাস্ট্রিজ আছে, সফটওয়্যার, ওয়ান অফ দি ওয়ার্ল্ডস লার্জেস্ট সফটওয়্যার, তারা এইসব চিপস তৈরি করে। এই এত মানে যদিও তাদের মিসাইল গুলো একিউরেট নয়, কিন্তু যখন সেটা পড়ে তাদের ক্ষয়ক্ষতি হচ্ছে। কিন্তু দেখেন যে এয়ারফিল্ড গুলো এই মুহূর্তে তারা 24 ঘন্টা অপারেশন চালিয়ে যাচ্ছে। আমেরিকান যে এয়ারফোর্সের যে ট্যাঙ্কার বাহিনী, সেটা কিন্তু তারা ইসরায়েলে নিয়ে গেছে। এবং আমি আপনার ফ্লাইট ট্র্যাকার একটা আছে, সেখানে আপনি দেখবেন যে 24 ঘন্টা কিন্তু একের পর এক উড়ে যাচ্ছে, সেটা কিন্তু ইসরায়েলের থেকে উড়ে যাচ্ছে। ইসরায়েল থেকে যে তারা জর্ডান সিরিয়ার উপর দিয়ে হয়ে এই পারস্য উপসাগরে ঘুরছে, ওই ফাইটার্স গুলো যে ওখানে ট্যাঙ্ক থেকে ওদের এয়ারক্রাফট থেকে তেল দিচ্ছে। ফাইটার্স গুলো তো আমরা দেখতে পাই না, কারণ ওগুলো ট্রান্সমিট করে না, কিন্তু এই যে ট্যাঙ্কার গুলো ট্রান্সমিট করছে এবং এক একটা 1.5 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত আকাশে আছে, এবং যে কোনো সময় 3টা থেকে 4টা ট্যাঙ্কার ওখানে ফ্লাই করছে। সুতরাং আপনি বুঝতে পারেন যে কত হাজার ফ্লাইট চলছে। যদি সত্যি এই ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি হতো, এক তো হতো আপনার ক্যাজুয়ালিটিস হতো। এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের 12 জন বোধহয় মারা পড়েছে, তার মধ্যে 6 জনই মারা পড়েছে একটা ট্যাঙ্কার, 2টা ট্যাঙ্কার আকাশে তারা ধাক্কা লেগে গেছিল, এবং একটা ট্যাঙ্কার ড্যামেজ হওয়া সত্ত্বেও ল্যান্ড করতে পেরেছে ইসরায়েলে, আর একটা ট্যাঙ্কার ডিস্ট্রয় হয়ে যাওয়াতে ওখানে 6 জন, আর বাকি এদিকে ওদিকে হয়েছে। সেটা তো ডোনাল্ড ট্রাম্প বুঝে ফেলছেন যে ইরানের নেতৃত্বকে তিনি সরাতে পারবেন না, এবং একদিকে যুদ্ধ, আবার অন্যদিকে পাকিস্তানের মাধ্যমে আপোষ সমঝোতার প্রস্তাব, এবং পাকিস্তানে কয়েকটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক হচ্ছে এই মুহূর্তে, এবং সেই বৈঠকের অন্যতম বিষয় আলোচনার বিষয় হচ্ছে ইরান যুদ্ধ কিভাবে থামানো যায়। আপনি কি মনে করেন এই কূটনৈতিক তৎপরতা কোনো কাজে দেবে? আমার মনে হয় না এইসব, যারা ওখানে যাচ্ছে তারাও জানে, তারা মার্কিন পাকিস্তানের কার সাথে তারা ডিসকাস করছে।
পাকিস্তানের শাহবাজ শরীফ বা বেসামরিক সরকারের কোনো ক্ষমতা নেই। ফিল্ড মার্শাল আসিম মনির, যিনি সেনাবাহিনীর প্রধান, তিনি আসলে পাকিস্তান চালান, এবং আর কাউকে না পেয়েই মনে হয় তারা পাকিস্তানকে ধরেছে। আমার মনে হয় না ইভেন ইরান উইল গিভ মাচ ইম্পর্টেন্স টু দিস, কারণ ইরানের সাথেও কিন্তু পাকিস্তানের সম্পর্ক এখন খুব একটা ভালো নয়। বেলুচিস্তান নিয়ে তাদের অনেক সমস্যা আছে, এবং পাকিস্তান নিজেও আফগানিস্তান নিয়ে এত ব্যস্ত যে এখানে খুব একটা লিভারেজ তারা পে করতে পারবে বলে আমার মনে হয় না। একটা বৈশ্বিক প্রেক্ষাপটে নিজের ভাবমূর্তি তৈরি করা এবং মুসলিম বিশ্বের নেতা হওয়ারও চেষ্টা হতে পারে, কারণ সেখানে সৌদি আরব আছে, তুরস্ক আছে। তুরস্ক, সৌদি আরব, দেখেন আপনার এরদোগানও অনেক চেষ্টা করেছিল। আপনি অবাক হয়ে যাবেন যে তুরস্কের বিমান ঘাঁটিগুলো এখন মার্কিন এই যে ট্যাঙ্কার গুলো প্লাস মার্কিন অ্যাওয়াক্স বিমান তারা তুরস্ক থেকে অপারেট করছে। ন্যাটো কল সাইন একদম আপনি ওই ফ্লাইট ট্র্যাকারে গেলে দেখতে পারবেন। সুতরাং আসলে দুঃখজনকভাবে ইরানের পক্ষে কেউ নাই, একমাত্র চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া ছাড়া ইরানকে সমর্থন করার জন্য জনগণ আছে, জনগণ আছে কিন্তু সরকার নাই। সেটা মিশরই হোক, তুরস্ক হোক, তারা সরকার নেই। এই জন্য হয়তো কিছুটা ইরানের পররাষ্ট্র নীতিও দায়ী। দীর্ঘদিন ধরে তারা যেভাবে তাদের একটা আইডিওলজি এক্সপোর্ট করার চেষ্টা করেছে বাইরের সুন্নি ওয়ার্ল্ডে, মধ্যপ্রাচ্যে, আপনার দেশে বিদেশে, এটা কিন্তু তারা ভুলে গেছে যে তারা কিন্তু মেজরিটি মুসলিম নয়। এমনকি শিয়ার মধ্যেও সব শিয়া সমর্থন করছে না, শিয়ার মধ্যে অনেক ভাগ আছে। কিন্তু তারা যে আইডিওলজিটা, যে ভাবধারাটা তারা প্রচার করেছিল যে ইসলামের তারা রক্ষক হিসাবে, সেটা কিন্তু আসলে কাজ দেয়নি। এবং এমনকি বাংলাদেশেও অনেকে হয়তো এই আমরা ওদের যে একজন সুপ্রিম লিডার সিলেক্ট করে দিল এবং সে আজীবন সে যা বলবে সেটাই মানে অবশ্য আমরা কিন্তু এটাকে না গণতান্ত্রিকও বলি না, এবং আমরা এটাকে আমাদের সুন্নি ইসলামের মতবাদেও আমরা এটা বিশ্বাস করি না। যাক, সেই সমালোচনা করা যাবে, কিন্তু ইশফাক ভাই, যে ইরান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব রক্ষা, তার নিজস্ব ভূখণ্ডের মানে অখণ্ডতা এবং তার সম্পদ এবং হরমুজ প্রণালীতে তার যে নিয়ন্ত্রণ সেটা বজায় রাখা, এটি তো তার অধিকার। এই অধিকারকে তো আই এম সরি আপনাকে এটা আমি ডিসএগ্রি করি। ইরানের স্বাধীনতা এ নিয়ে কোনো বিরোধ নাই, ইরানের সার্বভৌমত্ব নিয়ে কোনো বিরোধ নাই। কিন্তু যেটা আমি বলেছিলাম, তাদের যে এক্সপোর্ট, তাদের যে ভাবধারাটাকে সমস্ত বিশ্বের বিশেষ করে মুসলিম বিশ্বে ছড়িয়ে দেওয়া, এমনকি দেশের বাইরে ছড়িয়ে দেওয়া, এখানে নিয়ে অনেক দেশে এবং অনেক শাসক গোষ্ঠীর মধ্যে এটা নিয়ে মানে দ্বিমত আছে। আমরা আমরা ওদের অনেক দেশই এটাকে সমর্থন করে না। 2 নম্বর, হরমুজ প্রণালী কিন্তু ইরানের অংশ নয়। হরমুজ প্রণালী হচ্ছে আন্তর্জাতিক জলপথ, খুবই ন্যারো জলপথ, কিন্তু এখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত জলপথ এবং সবাইকে এখানে যাওয়ার অধিকার আছে, বুঝছেন? এখানে কিন্তু উনি যদি ইরান যদি বলে আমি কোনো অমুক অমুক দেশ ছাড়া বাকি সবাইকে দিব, কাউকে দিব না, এটা কিন্তু পারবেন না। কিন্তু ইশফাক ভাই, হরমুজ প্রণালীকে ট্রাম্প প্রণালীতে তো পরিণত করা যায় না। না, সেটাও করতে পারবেন না। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানিতেও বাধা দিতে পারবে না। চীনের জাহাজ গেলেও কেউ বাধা দিতে পারবে না। এটা হচ্ছে আন্তর্জাতিক সীমা, নৌসীমা এবং ইয়ে এবং এটা সমস্ত বিশ্বের জন্য এটা প্রযোজ্য। একই কথা হচ্ছে আকাবাতে দেখেন আপনার, একদম একদিকে সৌদি আরবিয়া, একদিকে এটা নিয়ে যুদ্ধ, 67 সালে যুদ্ধ হয়েছিল, নাসের এটা বন্ধ করে দিয়েছিল, তখন এখানে যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়ে এই গালফ অফ আকাবাতেও আপনাকে একইভাবে যেতে হবে। একইভাবে আপনার ইস্তানবুলের এখানে দেখেন এই যে সি অফ মারমারা এবং যে বসফরাস প্রণালীতে রাশিয়ান জাহাজও যাবে, রাশিয়ান যুদ্ধ সাবমেরিনও যাবে, মার্কিন যুক্তরাষ্ট্র যাবে। দিস আর অল ইন্টারন্যাশনাল এটা যদি কেউ বন্ধ করে দেয় কারোর জন্য, সেটা দ্যাট উইল বি ক্যান বিকাম অ্যান অ্যাক্ট অফ ওয়ার। তো একইভাবে আমাদের সিঙ্গাপুরের এখানে যে আমাদের খুব ন্যারো বিটুইন ইন্দোনেশিয়া এবং এর মধ্যে যে আমাদের প্রণালী যেটা আছে, এই মুহূর্তে আমার নামটা খেয়াল হচ্ছে না,
সেটাও কিন্তু দিস আর অল ইন্টারন্যাশনাল, ইউ ক্যানট স্টপ এনিবডি। তো যাই হোক, এটা ছাড়াও আমি বলছি যে ইরানের ইরানের সার্বভৌমত্বর জন্য কোনো ইয়ে নাই। কিন্তু দেখেন আপনার, এখন আপনি যদি ইসরায়েলের নাগরিক হতেন, এমন একটা দেশ, তারা বলছে ডেথ টু ইসরায়েল, ডেথ টু, গত প্রায় 47 বছর ধরে স্লোগান হচ্ছে ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল। এখন এখন যদি আপনি একটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় পলিসি নেন যে আমি ইসরায়েলকে ধ্বংস করব, আপনার যদি পলিসি হয়ে যায় যে ইসরায়েলকে ধ্বংস করব, তাহলে ইসরায়েলও তাকে মনে করবে একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট, যেটাকে বলে আমার অস্তিত্বের জন্য আমাকে ইরানের এই আক্রমণের ক্ষমতাকে। ইসরায়েল তো এটা 73 সাল থেকে করে আসছে। ইসরায়েল তো তার প্রতিবেশী দেশগুলোর উপর সামরিক আক্রমণ করেছে, ভূমি দখল করেছে এবং প্যালেস্টাইনিদের সেখান থেকে উচ্ছেদ করেছে, গণহত্যা চালিয়েছে। আমি ইসরায়েলের মানে ওকালতি করছি না। 73 সালে যুদ্ধ হয়েছে, 48 সালে যুদ্ধ হয়েছে, 56 সালে যুদ্ধ হয়েছে, 67 সালে যুদ্ধ হয়েছে, 73 সালে যুদ্ধ হয়েছে, 81 সালে যুদ্ধ হয়েছে। কিন্তু এই মুহূর্তে ইসরায়েলের যে আশেপাশে দেশগুলোর সাথে, বিশেষ করে জর্ডান এবং ইজিপ্টের সাথে তাদের সব থেকে বেশি মিশর। যুদ্ধ হয়েছিল, মিশরের সাথে, সেটা তারা শান্তি চুক্তি করে ফেলেছে। এবং সিরিয়ার সাথে তাদের শান্তি চুক্তি ছিল না। আসাদ কিছুতেই, আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ, তারা রাজি হয়নি। হ্যাঁ, তো সর্বশেষ সেখানে একজন আল কায়দার নেতা সেখানে ক্ষমতায় এসেছেন এবং ক্ষমতায় এসে তিনি ইসরায়েলের সাথে শান্তি চুক্তি না হলেও তিনি সাথ দিতে আছেন। তিনি বরঞ্চ যেগুলো ইসরায়েল বিরোধী যেসব শক্তি ছিল সিরিয়াতে, সেগুলাকে উনি খুব নির্মম ভাবে ধ্বংস করেছেন। দিস ইজ দ্য পার্ট অফ দি গ্লোবাল ইয়ে। ইসরায়েল তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালাতে পারতো না আমেরিকার সহায়তা না পেলে। একইভাবে প্যালেস্টাইন যে দখল করেছে সেটাও আমেরিকার সহায়তা নিয়ে। না না, তা তো বটেই। মার্কিন যুক্তরাষ্ট্রে একটা অনস্বীকার্য যে একটা খুব স্ট্রং ইসরায়েলি লবি আছে, জুইশ লবি আছে, এবং তারা বিশ্ববিদ্যালয় বলুন, ব্যাংক বলুন, ইন্স্যুরেন্স বলুন, ওয়েপন্স ফ্যাক্টরি বলুন, তারা সেখানে খুবই সংখ্যায় তারা কম, কিন্তু তাদের ইনফ্লুয়েন্স অনেক বেশি। এবং এটা আবার ঐতিহাসিক দৃষ্টিতে দেখতে গেলে আপনি জানেন যে সমস্ত মধ্যযুগে তাদের আরব বিশ্বে বরঞ্চ ইহুদিরা অত্যন্ত ভালো পজিশনে ছিল। সেটা আব্বাস সাইদ খলিফা বলেন বা উমাইয়াদদের সময়। কিন্তু মধ্য ইউরোপে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে তারা সমস্ত সরকারি চাকরি টাকরি থেকে, বিশেষ করে সামরিক বাহিনী থেকে তারা বঞ্চিত ছিল। তারা কি হয়েছে তখন? তারা ব্যাংকার্স হয়েছে, তারা ইন্স্যুরার হয়েছে, তারা ব্যবসায়ী হয়েছে, তারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়েছে। এবং তখন তারা জ্ঞানের ক্ষেত্রে তারা বিশ্বকে ইনফ্লুয়েন্স করার জন্য যেসব জিনিস দরকার সেগুলো তাদের কবজায় এসেছে, জানেন তো। এবার মার্কিন যুক্তরাষ্ট্রে আপনি দেখেন কতগুলো ফরেন সেক্রেটারি, তারা সেক্রেটারি অফ স্টেট যাকে বলে, তারা কতজন জুইশ ছিল, জুইশ কিন্তু কেউ ক্যাথলিক কোনোদিন হয়নি। তো আপনার এটা বাস্তবতা যে আজকে বিশ্বের মানে আমরা দুঃখজনক ভাবে আমরা অনেক পিছিয়ে, এবং আরব বিশ্ব তো টাকা পয়সা অনেক আছে, এখন তাদের তেলের খনি আসছে, বেরিয়ে আসছে, কিন্তু কেউ একা, ধরুন আপনার অস্ত্রের দিক দিয়ে সৌদি আরবের কাছে যে অস্ত্র আছে ওটা ইসরায়েলের অস্ত্রের ভান্ডার থেকে অনেক অনেক বেশি গুণ, কিন্তু ওগুলো চালাবে কে? ওগুলো তো রানওয়েতে পড়ে আছে, আপনার ইয়েতে ট্যাঙ্ক গুলো লাইন আপ করে মরুভূমিতে পড়ে আছে। ওগুলো তারা অপেক্ষা করে কখন মার্কিন সৈন্যরা এসে সেগুলো চালাবে। ওগুলো কিনে রেখে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বিলিয়ন বিলিয়ন ডলার কন্ট্রাক্ট। এই F-15 F-16 সৌদি আরবের কাছে আছে, কুয়েতের কাছে আছে, কাতারের কাছে আছে, ওমানের কাছে আছে, চালাবে কে? তো আপনি পাইলট তো তৈরি করছেন না। মার্কিন এখন ইসরায়েলের মাত্র বললাম সারা পৃথিবীতে ইহুদি জনসংখ্যা হচ্ছে গিয়ে 2.5 কোটি, তার 1.5 কোটি ইসরায়েলে, আর 1 কোটি সারা বিশ্ব জুড়ে। এবং তারা বাড়ছে না সংখ্যায়, বিকজ তারা প্রোসেটাইজ করে না। আপনি চাইলেই কেউ ইহুদি হতে পারবে না, আপনাকে জন্মগ্রহণ করতে হবে ইহুদি হিসাবে। কিন্তু দেখেন তাদের ক্ষমতা কত বেশি। তাদের, আমাদের এগুলো ইউনো, আই এম সরি দ্যাট আমরা
এই পর্যায়ে গেছি, কিন্তু কথা হচ্ছে যে আপনি তো চেঞ্জ করতে পারবেন না। তবে এইবারকার যে যুদ্ধে যেটা হচ্ছে যে যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ট্রাম্পের জন্য সামনের মার্কিন স্যাংশন কমে যাবে, এবং আমি আশা করছি যে হয়তো একটা পাকিস্তানি বলেন বা পুতিনের পুতিন এখন আজকে এককালে তো ব্যালেন্স অফ পাওয়ার ছিল, পুতিন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল বা ইভেন রাশিয়া হ্যাড এ পাওয়ার, কিন্তু এই যে ইউক্রেন আক্রমণ করে উনি এমন বিপদে পড়েছেন যে এখন রাশিয়ার নিজেরই লেজে গোবরে অবস্থা, এবং উনি আশা করছেন যে ট্রাম্প যদি ইউক্রেনে কিছুটা ওদেরকে করে দিতে পারেন তাহলে হয়তো উনি একটা ভালো ডিল করে উনি বেরিয়ে আসতে পারবেন যুদ্ধ থেকে। আমরা যুদ্ধের ১ম ৩ সপ্তাহে দেখলাম যে যুক্তরাষ্ট্র বা ইউরোপে সেরকম প্রতিবাদ হয়নি। কিন্তু ৪র্থ সপ্তাহে এসে আ লাখ, লাখ মানুষ এই যুদ্ধের বিরুদ্ধে নেমেছে এবং ট্রাম্পের যে একক সিদ্ধান্ত এবং আ মানে এটা যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং আ তার সামরিক শক্তির জন্যও যে এটি হুমকিস্বরূপ, এটি কিন্তু তারা বলছে। এর আমরা উদাহরণ দেখেছি অনেক আগে ৭০ এর দশকে, সেটা হচ্ছে ভিয়েতনামের যুদ্ধে। ইরাক যুদ্ধের সময়ও কিছু, কিছু হয়েছে। এখন কি যুক্তরাষ্ট্র কি আবার সেই আ বা ইরানেও কি ইরাক অথবা আফগানিস্তানের পরিণতির দিকে যাচ্ছে কিনা? অর্থাৎ এই যুদ্ধে আ যুক্তরাষ্ট্র মানে আত্মসমর্পণই করতে হবে তাকে এক ধরনের, বা হবে কিনা? আপনি কি বলেন? আমার লক্ষ্য আমার লক্ষ্য ছিল ওদের নিউক্লিয়ার পাওয়ার গুলো ক্ষমতা বন্ধ করা, ওদের মিসাইল করা। আমি সেটা করেছি, চলে আসতে পারে। কিন্তু যেটা হবে যে যদি দীর্ঘস্থায়ী হয় এবং লোকক্ষয় হয়, অর্থের অর্থের ক্ষয় অতটা হচ্ছে না, কারণ অস্ত্রের অর্ডার যারা পাচ্ছে তাদের জন্য তাদের স্টক মার্কেটে তাদের রাইজ, আপনি মনে করেন যারা এইসব মিসাইল টিয়ে করে, এরা তো আমেরিকার বিগ ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, তাদের অর্ডার পাচ্ছে, তাদের আরো আরো মিসাইল বানাবে, আরো অস্ত্র করবে, ওটা ইজ নট এ প্রবলেম। বাট ইয়েস, ইনিশিয়াল একটা তাদের যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা স্লাগিশ যদি হয়ে যায়, অলরেডি যেটা বলছে ওয়ার্ল্ড ব্যাংকও বলছে যে একটা গ্রোথ রেট কমে যাবে, এবং ছোট ছোট দেশ ইউরোপেরও ছোট দেশগুলো অনেকে সাফার করবে, তখন কিন্তু এটার একটা হবে। এবং আপনি যেটা বললেন ভিয়েতনামের আমরা অনেক স্টাডি করেছিলাম তখন, যে ভিয়েতনামে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কোনো একটা যুদ্ধে হারেনি, কিন্তু যেটা হেরেছে তারা তাদের হোম হোম যখন 50,000 সৈন্য তাদের মারা গেছে এবং দীর্ঘ 10 বছর ধরে যুদ্ধ চলছে, তখন তাদের প্রেস, তাদের পাবলিক ওপিনিয়ন, তাদের ইউনিভার্সিটি গুলো বিশেষ করে যখন তারা এদের যুদ্ধের সমর্থন সরে আসলো, তখন সেই যুদ্ধ তারা চালিয়ে যেতে পারবে না। সামরিক দিক দিয়ে চালিয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু পাবলিক ওপিনিয়ন ইন এ ডেমোক্রেটিক সোসাইটি, পাবলিক ওপিনিয়ন স্টিল ম্যাটার্স। সুতরাং ট্রাম্প বা তাদের দলকে ভাবতে হবে সামনের নির্বাচনে কি হবে। এই যে কিছুদিনের মধ্যে তাদের একটা হবে যে যে সেখানে যদি ভালো রেজাল্ট না হয়, দেন ট্রাম্প তার রিপাবলিকান পার্টির জন্য সেটা একটা ব্যাড নিউজ। সো আগামী কয়েক সপ্তাহ আমরা খুব গভীরভাবে নজর রাখবো যে যদি একটা শান্তিপূর্ণ সমাধান যদি হয়, সবার জন্য ভালো। বাংলাদেশ সাফার করছে ভীষণ ভাবে, আমাদের দেশে এমনি অর্থনৈতিক সংকট, তার মধ্যে এই জিনিসটা দেখেন আপনার কিভাবে এফেক্ট করছে আমরা জানি না। এটা যদি চলে তো আমাদের দেশের স্টার্টিং ফ্রম পাওয়ার টু ইলেকট্রিসিটি টু এই ফার্টিলাইজার, আমাদের এগ্রিকালচারের ভীষণ ভাবে ক্ষতি হবে। আমরা সবাই চাইবো এটার একটা দ্রুত সমাধান, কিন্তু এই অনেকগুলো ফ্যাক্টর যেগুলো কাজ করছে সেটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন, ট্রাম্প প্রশাসন, এবং ইরানের যে আভ্যন্তরীণ যে এখন ইরানে যেমন ধরুন আমরা তো ওদের পাবলিক ওপিনিয়ন তো জানি না। এই যে গত ডিসেম্বরেও দেখেন যে কিভাবে কয়েক হাজার লোককে মারা হলো, সেদিন যে 3টা ডেথ সেন্টেন্স ঝুলিয়ে তাদেরকে মারা হলো, ইয়াং বয়েজ, এবং একজন তো তাদের ইন্টারন্যাশনাল অ্যাথলিট ছিল। এগুলো জিনিস তো সেখানে হচ্ছে আপনার অত্যন্ত মানে আমি বলবো যে এই মুহূর্তে ক্ষমতা কার কাছে, আপনি খামেনির কাছে কতটুক আছে এবং প্রেসিডেন্টের কাছে কতটুক আছে, খামেনির অবস্থা কি সেটাও আমরা জানি না। উনি জনসমক্ষে আসেন নাই, কেউ বলছে উনি আহত হয়েছেন, কেউ বলছেন উনি
এখন পর্যন্ত উনি একটা বক্তৃতাও দেন নাই, উনি রেকর্ডেড মেসেজ পাঠানো হয়েছে, সেটা কার মেসেজ আমরা জানি না। ইরানে যতই মতভেদ থাকুক, আপনি আপনার আপনার ভাষ্য অনুযায়ী, তারপরও তো তারা ৪ সপ্তাহ যুদ্ধটা চালিয়ে গেছে এবং আ এবং কোনো রকম হতোদ্যম হয়নি। সেটা তো ঠিক। না, এটা ঠিক। তবে এটাও সত্য যে আহ, এই ৪৭ বছরে ওখানকার যে এস্টাবলিশমেন্ট যেটা আছে, এটা তো একটা আইডিওলজিক্যাল এস্টাবলিশমেন্ট, বুঝছেন? এটা কিন্তু ঠিক আমাদের দেশের মতো ভোটে নির্বাচিত হয় না। এটা একটা এমন একটা ইয়ে যে গ্রাম থেকে নিয়ে সব থেকে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যায়ে তাদের একটা স্ট্রাকচার তারা খাড়া করেছে, অনেকটা কমিউনিস্ট পার্টির মতো। ইউনো যে আগে যে আমাদের সোভিয়েত ইউনিয়ন বা চায়নাতে যে কমিউনিস্ট পার্টির যে স্ট্রাকচার থাকে, সেটা দ্যাট রিফ্লেক্টস দি নেশন স্টেটস পাওয়ার, কিন্তু ওটা যে সর্বোচ্চভাবে গণতান্ত্রিক ক্ষমতার বহিঃপ্রকাশ, সেটা কিন্তু জোর করে বলা যায় না, এবং সেটা আমরা গত ডিসেম্বরে দেখেছি। এদিকেও যদি লক্ষ লোক এসে থাকে, ওইদিকেও লক্ষ লোক আসছে তারা এটার বিরুদ্ধে, এবং তারা এখন কথা বলছে না বা কথা বলতে পারছে না, কারণ তাদেরকে বারবার তাদের যারা ডিসিডেন্ট ফোর্সেস যারা ছিল তাদেরকে প্রবলভাবে তাদেরকে দমন করা হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন যে আপনি 1953 সালে প্রথম মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ইন্টারফেয়ার করে হস্তক্ষেপ একটা করে হ্যাঁ, এবং সরকারকে সরিয়ে দেয়। ওনার নাম ছিল আম, আহ, প্রধানমন্ত্রী ছিলেন আহ, আরে নামটা মনে পড়ছে না। হ্যাঁ, 27 বছর জেলে ছিলেন এবং জেলেই মারা গেছেন। হ্যাঁ, এবং মার্কিন যুক্তরাষ্ট্র তখন সিআইএ দিয়ে একটা কু করে রাজা এই ইয়াং প্রিন্স ছিলেন, ওনাকে মিশর থেকে ফেরত এনে আবার রাজা হিসেবে তাকে বসিয়েছিল। এরপর থেকে যে সংগ্রামটা হয়েছিল, সেই সংগ্রাম কিন্তু মেইনলি কমিউনিস্ট পার্টি, বামপন্থীরা করেছিলেন, বামপন্থীরা করেছিলেন। সঙ্গে তারা কত যে শত শত জেল এবং ফাঁসি তাদের হয়েছে, এবং অলসো দ্যাট লেফট মানে প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক ফোর্সেস। কিন্তু যখন দেখলো যে রাজা পাহলভির ডাইনেস্টি আর টিকবে না, তখন কিন্তু এই খোমেনিকে এয়ার ফ্রান্সের 747 এ চার্টার করে এনে তেহরানে নামানো হয়েছে। কারণ তখন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হয়েছে যে ওই কমিউনিস্টদের থেকে এরা ভালো, যদি কমিউনিস্ট চলে যায় তাহলে রাশিয়া সোভিয়েত ইউনিয়নের সাথে ডাইরেক্ট কন্টিগুয়াস, উত্তর থেকে তারা এই যে এন্টার ইনটু দি ওয়ার্ম সি পোর্টেড যেটা একদম সেই 19বিংশ শতাব্দী থেকে যেটা সংগ্রাম চলছিল, সেটার হয়ে যাবে, তারা সাগরে পৌঁছে যাবে। আর প্লাস মধ্যপ্রাচ্যের এই যে তেল, এবং তার মানে খোমেনিকে নিয়ে আসার পিছনে যুক্তরাষ্ট্রেরও সমর্থন ছিল। অনেকেই বলে থাকেন যে ওই মুহূর্তে তাদের কাছে খোমেনি ওয়াজ এ বেটার চয়েস দেন দ্য কমিউনিস্ট, ইউ সি। এখন কিন্তু যখন হলো, কারণ স্যাক্রিফাইস কিন্তু এরাই করেছে। আপনার মনে আছে যে ইন্টারিম ছিলেন, উনি যে প্রধানমন্ত্রী ছিলেন, দে ওয়্যার প্রোগ্রেসিভ মডারেট ছিলেন। তো সেগুলো তো এখন ইতিহাসের অংশ হয়ে গেছে। এবং কমিউনিস্টদের তো পরবর্তীকালে ফাঁসি দেওয়া হলো, মানে একের পর এক, অনেক মানে নট অনলি দ্যাট, হাজার হাজার। তা আপনার ওদের একজন জাজ ছিলেন আয়াতুল্লাহ খালখালি, ওকে বলা হতো হ্যাঙ্গিং জাজ। আপনি গুগলসে গেলে দেখতে পাবেন। তাদের যারা কমিউনিস্ট প্লাস এই যে কুর্দিশরা তখন সানান্দাজ বলে একটা শহর ছিল, সেখানে হয়ে কুর্দিশরা বিদ্রোহ করেছিল, সেই কুর্দিশদেরকে দমন করেছে, আজারবাইজানদেরকে দমন করেছে, এবং বেলুচিস্তান কে তো এখনো চলছে, এবং অত্যন্ত নির্মম ভাবে তাদেরকে, এখানে কোনো আলোচনার কোনো স্থান নেই, অত্যন্ত নির্মম ভাবে তাদেরকে হত্যা করা হয়। এইসব ঘটনাও বা এইসব অন্যায় কাজও মার্কিন হস্তক্ষেপ বা মার্কিন আগ্রাসনের কোনো অজুহাত হতে পারে না। আমরা সেটা আমি বলছি না, তবে আগ্রাসন, যে কোনো যুদ্ধেরই তো আপনার দুই পার্টি থাকে। এখন ওই যে আপনার ইউক্রেনে পুতিন ইজ এন অ্যাগ্রেসর, কিন্তু
এখনো দেখেন অনেক দেশ ইনক্লুডিং বাংলাদেশ বা ইন্ডিয়া আমরা ঠিক সেভাবে ইয়ে করছি না। আমরা বলছি আচ্ছা ঠিক আছে, একটা অংশে তো রাশিয়ান স্পিকিং পিপল ডান দিকে আছে, ডনবাস এলাকা আর ক্রাইমিয়া যেহেতু দীর্ঘদিন ধরে তারা সেখানে আছে, এগুলাকে একটা রিকগনাইজ করে আমরা একটা শান্তির ইয়েতে আসতে চাচ্ছি, যেটা আলটিমেটলি তাই হয়তো হবে। কিন্তু আম, এখানেও দেখেন আপনার মানে সামওয়্যার ইন দ্য মিডল, মানে অ্যাগ্রেশন। 67 সালে কি হয়েছিল? 67 সালে সব থেকে বড় পরাজয় যে ইজিপ্ট এবং জর্ডানের, সেখানে কিন্তু এই গালফ অফ আকাবা নিয়ে লাগছিল। উনি ইসরায়েল, উনি বলেছিলেন, নাসের বলেছিলেন যে আমার গালফ অফ আকাবা থেকে সব জাতিসংঘের সৈন্য সরাও, আমি এখানে ইয়ে করব, এখানে ইসরায়েলকে যেতে দিব না, এই আকাবা ব্যবহার করতে দিব না, ওদের একটা বন্দর আছে ইলাত। তো তখন ইসরায়েল বলেছে যে যদি এটা বন্ধ হয়, আমার জাহাজ যদি যেতে না হয়, দ্যাট উইল বি অ্যান অ্যাক্ট অফ ওয়ার, এবং আমরা যুদ্ধে যাব। তো যুদ্ধে যেয়ে দেখেন 7 দিনের যুদ্ধে সমস্ত সিনাই চলে গেছে, ওইদিকে ওয়েস্ট ব্যাংক আপনার জর্ডানের চলে গেছে, এবং গোলান হাইট চলে গেছে। তো ওগুলা ছেড়ে দিছে ইসরায়েল, কিন্তু গোলান হাইট তো এখন পর্যন্ত রয়ে গেছে, সিরিয়ার গোলান হাইট। তো এরা তিনজনে যাক, মিলেও পারেন। তো আমাদের কথা হচ্ছে যে অ্যাগ্রেশন আমরা হবে, শান্তি চাই, শান্তি তো আগ্রাসনের আমরা বিরুদ্ধে চাই। আমরা শান্তিতে চাইবো, কিন্তু দ্যাট হ্যাজ টু বি এ পিস ফর লং, ফর বোথ সাইড। আর ইরানের তো কোনো সীমান্তই নাই। ইরানের সাথে ইসরায়েলের মাঝখানে তো 3টা রাষ্ট্র। তো ইসরায়েল যদি টিকেও থাকে, ইরানের তো কোনো আসে যায় না, কিন্তু তাই না? কিন্তু ইরান তো বলেনি যে ইসরায়েলকে তারা ধ্বংস করতে চায়। ইসরায়েল মনে করে যে অল দ্য টাইম ইরানের এটাই তো সব ইয়ে, যে রাষ্ট্রীয় ইয়ে হচ্ছে যে ইসরায়েলকে আমরা ধ্বংস করব। কিন্তু ধ্বংস করবে কিভাবে? তাদের তো মাঝখানে কোনো স্থল বা ইয়ে নাই। মানে ইরানও সৈন্য পাঠাতে পারবে না, ইসরায়েলও সৈন্য পাঠাতে পারবে না। তো আকাশ যুদ্ধ। আকাশ যুদ্ধে তো ইরানের কোনো এয়ারফোর্সই নাই, ধ্বংস হয়ে গেছে। যা কিছু টুকটাক ছিল, তো এখন ওই মিসাইল ফায়ার করে। কিন্তু কথা হচ্ছে যে তাদের তো কোনো সীমান্ত বিরোধ নাই, তাদের কোনো সীমান্তই নাই। ইউ সি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস, তাদের কোনো সীমান্তই নেই। ইসরায়েলকে ইসরায়েলের সাথে সীমান্ত বিরোধ হতে পারে মিশরের, ইসরায়েলের সাথে সীমান্ত বিরোধ হতে পারে জর্ডানের, হতে পারে সিরিয়া, এই 3টা দেশের আছে। ইরানের তো ভীত হওয়ার যথেষ্ট কারণ আছে, ভয় পাওয়ার, যে মার্কিন যুক্তরাষ্ট্র পুরো ইরানের চারপাশে যতগুলো দেশ আছে সেখানে তারা ঘাঁটি গেড়েছে, এবং সেই ঘাঁটিকে ব্যবহার করে ইসরায়েলের হয়ে ইরানকে আক্রমণ করছে। সুতরাং ইরানের তো ভয় পাওয়ার বা ইরানকে শঙ্কিত হওয়ার তো যথেষ্ট কারণ আছে। জি। ইরান তো একটা সভরিন কান্ট্রি, ইরানের কোনো অংশ তো মার্কিন যুক্তরাষ্ট্র চায়নি যে আমি এমনকি ইরানের তেল গ্যাসও এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইম্পর্টেন্ট না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবিয়ার তেলও এখন দরকার হয় না, কারণ তাদের নিজেদের এত তেল আছে। এবং তেলের ব্যবহার যেহেতু কমে আসছে, দে আর নট এ মেজর এমপ্লয়ার, যেটা 70 সালে যে অবস্থা ছিল এখন সেটা নাই। তো আমরা চাইবো কোনো সীমান্ত বিরোধ নাই, ইয়ে নাই, আহ, কিন্তু এই একটা শান্তিপূর্ণ সমাধান আসতেই হবে। যে আমরাও চাই যে একটি শান্তিপূর্ণ সমাধান হোক এবং অনতিবিলম্বে হোক, কারণ যতই এই যুদ্ধ প্রলম্বিত হবে, বিশ্ব শঙ্কিত হবে, অর্থনীতি ধ্বংস হবে, সম্পদ ধ্বংস হবে, মানুষ ধ্বংস হবে, মানুষ মানে মারা যাবে। কিন্তু আমরা সেই পরিস্থিতি চাই না। শুভবুদ্ধির উদয় হোক, যারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাদের। আর ইরানকেও লক্ষ্য রাখতে হবে তার দেশের মানবাধিকার, তার দেশের মানুষের অধিকার, ভিন্ন মতকে যাতে কথা বলতে দেওয়া হয়, সত্যিকারভাবে সে ইরানও একটি গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হোক, সেটিই আমাদের কাম্য। আহ, ইশফাক এলাহি, আপনাকে ধন্যবাদ চর্চার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভবিষ্যতে যুদ্ধ যেভাবে এগিয়ে যাচ্ছে, হয়তো আমরা ভবিষ্যতে এটা নিয়ে আরো আলোচনা করতে পারি। হ্যাঁ, আরও আলোচনা করব এবং সরাসরি আলোচনা করব। আপনাকে আমন্ত্রণ জানাবো। এতক্ষণ আমরা কথা বললাম আহ, আন্তর্জাতিক বিশ্লেষক ও অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক এলাহির সঙ্গে। তিনি বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। আবারও আপনাদের সাথে দেখা হবে। চর্চার সঙ্গে থাকুন, চর্চা দেখুন, চর্চা পড়ুন।